শুরু করে দিলাম নতুন আরও একটা ভিডিও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। রয়েছে এখন হাফলংয়ে। তো হোটেল চেক আউট করে বেরিয়ে এসেছি যখন, তখন বাজে 6:45। খুঁজে চলেছি রেস্টুরেন্ট, আসলে জলখাবার খেতে হবে সেই কারণেই। এত সকাল সকাল অধিকাংশ দোকানপাটি সব বন্ধ রয়েছে, রাস্তাঘাটও খালি খালি। তো সিটি সেন্টারের একদম মাঝখানটায় সুন্দর একটা মূর্তি দেখে দাঁড়ালাম, ফ্রিডম ফাইটারের মূর্তি একটা। তো মেনলি যেটা বলার আর কি, আমরা এখানেই কোনো একটা দোকান থেকে মানে জলখাবারটা খেয়ে নিয়ে চলে যাব সাইট সিইং করতে। 6-7খানা পয়েন্ট আছে, তো সেগুলো দেখতে খুব একটা বেশি তো টাইম লাগবে না। তো তারপরে আমরা গৌহাটির দিকে রওনা দেবো আর কি। এখন বাজে হচ্ছে সকাল 6:53। আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে গেছি। একদম সিটির মাঝখানে খুব সুন্দর একটা মূর্তি দেখে গাড়ি থেকে নামলাম, ছবি তুলছি, আবার উঠবো গাড়িতে। এখনো কোনো দোকানপাট খোলা নেই যে জল খাবার পাবো বলে মনে হচ্ছে না, দেখা যাক কি হয়। চা চলে এসেছে হাতে। এখন শিলং ফেরার সময় আমরা মানে আসার সময় যে রাস্তাটা ধরেছিলাম ওই রাস্তা কিন্তু আর ফলো করব না, আমরা যাব হচ্ছে গৌহাটি হয়ে। দোকান খোলা আছে? এত সকালে জলখাবার? ঠিক আছে, চাটা আগে ফিনিশ করি, তারপর জলখাবার খেতে ঢুকছি। এখানে একটা জিনিস দেখাই, এই যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে না, ওটাতে লেখা রয়েছে হাফলং মিউনিসিপাল বোর্ড ডিমা হাসাও। এই ওভারব্রিজটার জাস্ট ওই পারটা একটা লোকাল মার্কেট আছে, দেখি আসা যায় কিনা সেটাতে পরে। জলখাবারের প্রতি প্লেটে রয়েছে 4টে করে পুরি, আর সবজি বলতে ঘুগনি দিয়েছে। ভালোই, বেশ সকাল সকাল একদম পেট ভরা জলখাবার। বাঙ্কুর বাবা হাতেই প্লেট নিয়ে খাচ্ছে, আর আমি আর বাঙ্কু বসে গেছি চেয়ার টেবিলে। তো দেখো দোকানে কত রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে এখানে। ওয়েদার কিন্তু ভালোই রয়েছে, গরম নেই একদমই, আকাশে মেঘ রয়েছে, হাওয়া দিচ্ছে ভালো বেশ। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম। সিটির ভিতরে অনেকগুলো মন্দির রয়েছে ছোট বড়। হাফলং বেশ পুরনো একটা সিটি, খুব সুন্দর সাজানো গোছানো সিটি। হাতে সময় থাকলে তো অনেক বেশি এনজয় করা যায়, কিন্তু আমাদের হাতে অত টাইম নেই, জাস্ট একবেলা সময়, তার মধ্যে যে কটা জায়গা পারি আর কি দেখে নেব। তো আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে নিউ হাফলং রেলওয়ে স্টেশন। এরকমই 7-8খানা বেশ ভালো ভালো জায়গা রয়েছে হাফলংয়ের ভিতরে দেখার মতন, তো সেগুলো আমরা সবকটাই দেখার চেষ্টা করব। তো নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দেব। এই রাস্তা ঘুরে ঘুরে নামছে নিচের দিকে, ওই পাহাড়ের উপরে রয়েছে হাফলং টাউন, আর এই নিচের দিক দিয়ে গেলে পেয়ে যাব রেলওয়ে স্টেশন। ওই যে রেলওয়ে স্টেশনটা অলরেডি দেখতে পেয়ে গেছি, এটা হচ্ছে নিউ হাফলং রেলওয়ে স্টেশন। ওল্ড স্টেশন যেটা ছিল সেটা একবার বর্ষাকালে পুরো ধুয়ে মুছে শেষ হয়ে যায়, তো তারপরে এই নতুনটা তৈরি করা হয়। বহুদিনের ইচ্ছে ছিল এই জায়গায় ঘুরতে আসা, তো আজকে সেটা সফল হতে চলেছে, ভীষণই এক্সাইটেড লাগছে। তাই পৌঁছে গেছি নিউ হাফলং রেলওয়ে স্টেশনে। তো এবার গাড়ি থেকে নেমে প্ল্যাটফর্মের দিকে এগোবো। তো বাঙ্কুকে আগে ভাগেই পাঠিয়ে দিয়েছি 2টো প্ল্যাটফর্ম টিকিট কাটার জন্য। বাঙ্কুর বাবা তো গাড়িতে সোনুবাবুদের নিয়ে বসে আছে, আমি আর বাঙ্কুই ভিতরটায় ঢুকবো। ছবি আঁকাগুলো কি সুন্দর দেখতে লাগছে। প্যাসেঞ্জার অনেক চোখে পড়ছে, আমরা থাকতে থাকতে যদি একটা ট্রেনও চলে আসে তাহলে ব্যাপারটা জমে যাবে। দেখে যেটা মনে হচ্ছে যে গোটা 4 লাইন হয়তো আছে এখানে। চলো ওভারব্রিজটা থেকে দেখি। আকাশ একদম কালো মেঘে ঢেকে রয়েছে, সামনের এই ওভারব্রিজটাই হচ্ছে এখানকার মেন সৌন্দর্য। তো উপরটায় উঠি একটু, ওভারব্রিজটার উপরটায় উঠছি এখন। ওভারব্রিজ থেকে ভিউটা খুব সুন্দর, চারদিকে পুরোটা পাহাড়ের মধ্যে একটা রেলওয়ে স্টেশন, বিউটিফুল কিন্তু ব্যাপারটা। উপর থেকে দেখলে যতটা চোখ যাচ্ছে আর কি, শুধু পাহাড় দিয়ে চারদিকটা ঘেরা রয়েছে, মনে হচ্ছে এটাই যেন পৃথিবীর শেষ প্রান্ত, আগে আর কিছু নেই। দুদিকের এই তারজালিটা ভিউটা কিছুটা আটকাচ্ছে হয়তো, দেখি হাতটা একটু উপরে করলে। এই যে দেখো কি সুন্দর জায়গা, যে এটা কি বলবো, অপূর্ব সুন্দর।
বহুদিনের ইচ্ছে ছিল এই হাফলংয়ে ঘুরতে আসার, তো সেই কারণেই মানে প্রচুর প্রচুর ভিডিও তুলছি। খুব একটা এডিটিং না করে, কাটছাট না করে আর কি ভিডিও বানানোর চেষ্টা করব। ভিডিও হয়তো বড়ই হয়ে যাবে, দেখা যাক সেটা কি দাঁড়ায়। ওভারব্রিজের উপর থেকে একদিকের ভিউ তো দেখালামই আগে, এখন আরেক দিকের ভিউটা দেখাচ্ছি। মানে মনে হচ্ছে না পাহাড়গুলো ওই সামনে গিয়ে শেষ হয়ে গেছে। এই রেলওয়ে স্টেশনে ঢোকার ঠিক আগেই খুব সুন্দর একটা ব্রিজ পড়ে, সেটা না হয় পরে দেখাবো। ওভারব্রিজের উপর থেকে ভিউটা তো দেখালাম, সেটাও খুব সুন্দর। তবে আমরা নিচের দিকটা যাচ্ছি, কারণ উপরটায় না অনেকটা তারজালি দেওয়া রয়েছে, সেখানটার উপর থেকে ভয় লাগছে। 25,000 ভোল্ট লেখা আছে, দেখেই একটুখানি ভয় পেয়ে গিয়ে নিচটায় নেমে এলাম। এখান থেকে দেখাই, দাঁড়াও। আমাদের ভারতবর্ষের মানে খুব লিমিটেড কয়েকটা হিল স্টেশনে বোধহয় এত সুন্দর রেলওয়ে স্টেশন দেখতে পাওয়া যায়। ওই দূর থেকে যদি একটা ট্রেন আসতো এখন এই লাইন বরাবর, কি মজাই না হতো। এটা সেই আরাকু ভ্যালি বড়গুহালু গেছিলাম। বড়গুহালু স্টেশনটা কিছুটা মিল পাচ্ছি, বাকি এই হাফলংটা আসতে বহুদিন ধরে ইচ্ছে আমার। ছোটবেলা থেকে সেই বলেছি আগে একটা ভিডিওতে, উমরাংশ আগের বার যখন এসেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে ছোটবেলা থেকে অনেক গল্পের বইতে, ভ্রমণ কাহিনীতে পড়েছি এই হাফলংয়ের মানে কি কি আছে না আছে, আসামের একমাত্র হিল স্টেশন। তো আজকে চোখের সামনে দেখে দারুণ সুন্দর লাগছে। আর কোথাও যদি নাও যাও এই স্টেশনটা একবার দেখে গেলেই অনেকটা, কিন্তু দারুণ সুন্দর। পেছনে দেখা যাচ্ছে ওভারব্রিজটা, যেমন সুন্দর। এই জায়গাটা কি হাওয়া দিচ্ছে, পুরো একটা 360 ডিগ্রি খোলা জায়গা, যেন হাওয়া দিচ্ছে দারুণ। শিলংয়ের থেকেও বেটার ওয়েদার লাগছে। দুদিন গতকাল থেকে এসেছি, গতকাল বিকেল থেকে, অসাধারণ। আবার উঠবো ওভারব্রিজে, তারপর যাই গাড়িতে গিয়ে বসবো। বহুদিন ট্রেনে চাপি না, এটা একটা আক্ষেপ। গাড়ি করে সব জায়গায় ঘোরা হয়, ট্রেনটা অনেকদিন চাপা হয় না আমাদের। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠি এবারে। তো প্রথম পয়েন্টেই কতটা সময় কাটিয়ে ফেললাম, বাকিগুলোও তো যেতে হবে নাকি। অ্যাকচুয়ালি এই রেলওয়ে স্টেশনটা হচ্ছে পাহাড়ের নিচে, আর টাউনটা হচ্ছে উপর দিকে। তো আমরা যেহেতু টাউনে রয়েছি, সেখান থেকে নিচ অব্দি অনেকটা নামতে হলো আমাদের, তবে রেলওয়ে স্টেশনে পৌঁছলাম। আর এই রেলওয়ে স্টেশনটা হচ্ছে নতুন, পুরোনোটা তো মানে একবার বর্ষায় পুরো একদম শেষ হয়ে গেছিল। তো আমরা গাড়িতে উঠে আবার বসে গেছি। তো যে পথে এসেছিলাম সেই পথেই আবার এগোবো। বাকি সাইটসিং পয়েন্টগুলো কিন্তু হাফলং টাউনের মধ্যেই, মানে 1-2 কিলোমিটারের মধ্যে। তো দুটো পয়েন্টই হচ্ছে একটু দূরে রয়েছে, একটা হচ্ছে জাটিঙ্গা আর একটা হচ্ছে এথনিক ভিলেজ। তো ভাবছি দূরেরগুলো আগে ঘুরে আসি। পাহাড়ের একদম উপর থেকে নিচ অব্দি নেমে এসে রেলওয়ে স্টেশনটা তো এনজয় করলাম। এবার আবার পাহাড়ের উপরে উঠবো। গাড়ি এগোচ্ছে, সুন্দর জায়গাটা। মেঘ চলে আসছে, পুরো এমনি মেঘলাই ছিল, আরো মেঘ আসছে এখন। পিকু এদিকে পাহাড় দেখে এক্সাইটেড হয়ে গেছে, পেছনের সিট থেকে চলে এসছে আমার পাশে, এসে এখন জানলা দিয়ে উকি ঝুঁকি দিচ্ছে। পারলে লাভ দেয় আর কি, আমি ধরে আছি। তো এখন আমরা এগোচ্ছি জাটিঙ্গা ভিলেজের দিকে। আর যে জায়গাটা দেখব তাকে বলা হচ্ছে জাটিঙ্গা বার্ড ওয়াচ টাওয়ার।
ইন্টারনেটে আমি ছবি তো দেখেছি যে জায়গাটাকে এখন একটা নর্মাল ভিউ পয়েন্টের মতোই লাগে, কিন্তু বহু বছর আগে এই জায়গাটা একটুখানি রহস্যজনকই ছিল। যেটা জানা যায় যে বছরের একটা টাইমে নাকি পরিযায়ী পাখিরা সব এই জায়গাটাতেই এসে সুইসাইড করত। এখন অবশ্যই সেরকম ঘটনা আর তো কিছু ঘটে না, বার্ডও সুইসাইড করে না, কারণ হচ্ছে অনেক গবেষণা হয়েছে ব্যাপারটা সম্বন্ধে, ফলে ওই বার্ড সুইসাইডের জল্পনা কল্পনাগুলো সব আর কি সরে গেছে। এই যে এটাই হচ্ছে সেই পয়েন্ট যেখান থেকে সিঁড়ি দিয়ে আর কি উপরের দিকটায় আমাদের উঠতে হবে বার্ড ওয়াচ টাওয়ারটায় যাবার জন্য। অ্যাকচুয়ালি আগে যেটা হতো ওই সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ এখানে এতটাই কুয়াশা থাকতো, পরিযায়ী পাখিরা উড়ে উড়ে অনেক দূর থেকে আসছে তো খাবার পেতো না, কিছুটা ক্লান্ত থাকতো, এখানে কুয়াশায় এসে কোন দিকে যেতে হবে ঠিকভাবে বুঝতেও পারতো না। এখন এই পাহাড়গুলোর নিচের দিকে কয়েকটা ছোট ছোট গ্রাম রয়েছে, সেই গ্রামের মানুষরা রাতের বেলাটায় আলো জ্বালিয়ে রাখতো। ওই আলোটার আকর্ষণেই বার্ডগুলো নিচের দিকে ঝাঁপাতে গিয়ে মরে যেত আর কি। পরে যদিও প্রশাসন থেকে গ্রামবাসীদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যেন রাতের বেলা এভাবে আলো না জ্বালানো হয়, জ্বালালে কি কি অসুবিধা হবে সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে আর কি, তাই এখন আর এইসব ঝামেলাগুলো হয় না। বেশ কয়েকটা সিঁড়ি উপরে উঠতে হলো, তবে এসে পৌঁছালাম বার্ড ওয়াচ টাওয়ারের সামনে। ওয়াচ টাওয়ারটা এই মুহূর্তে বন্ধ আছে, মিনিট 10 বাদে আর কি ওপেন হবে, তাই আমরা এখানটা একটুখানি দাঁড়িয়ে রয়েছি। 10 মিনিট বাদে ভিতরটায় ঢুকবো। খুব সুন্দর বোগেনভেলিয়া ফুলের একটা গাছ রয়েছে, আরো দু একটা জিনিস দেখার মতন আছে এখানটায়। ক্যাফে রয়েছে একটা, দাঁড়াও দেখাচ্ছি, এখানটায় লেখা রয়েছে সেসব। এই যে এখানটা মেনশন করা আছে রিসাইকেল ক্যাফে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর জাটিঙ্গা বার্ড ওয়াচিং সেন্টার। এই যে বাঁ দিকের গেটটা দিয়ে ভিতরটায় ঢুকতে হবে আমাদের। জায়গাটা যে সুন্দর সে নিয়ে তো কোনো সন্দেহের ব্যাপারই নেই, আর বর্ষার সময় এসেছি যখন, সবুজে সবুজ চারদিকটা, তবে বার্ডস কিছু তো দেখতেই পেলাম না এই সময়টায়। তো বার্ড ওয়াচিং সেন্টার থেকে আমরা নিচের দিকে নামছি। এখানটায় অনেকগুলো সিঁড়ি ছিল, রীতিমতো হাঁপিয়ে গেছি আর কি, কিছুটা রেস্ট নিয়ে আবার নেমে এলাম। জায়গাটা খুব সুন্দর, পাহাড়ের ভিউটা খুব ভালো লাগছে, ওয়েদারটা ফার্স্ট ক্লাস আছে, মেঘ জড়ানো পাহাড় একটা। এই পাহাড়টা, সামনের পাহাড়টার না একটা নাম থাকা দরকার ছিল, খুব একটা মিষ্টি পাহাড় এটা। গাড়িতে উঠে গিয়ে বসে গেছি, এখন সবাই মিলে এগোচ্ছি নেক্সট পয়েন্টের দিকে। জায়গাটাও খুব সুন্দর, পাহাড়টাও ভীষণ সুন্দর, কেন যে বার্ডেরা মরে সেটার আননোন একটা রিজন আর কি। অক্টোবর মাসে যদি আসা যায় তাহলে সেটা কিছুটা হয়তো দেখা যাবে, কিন্তু কথা হচ্ছে হয়তো বা তারা টায়ার্ড হয়ে যায়। অনেক পরিযায়ী পাখির ব্যাপারটা কি, অনেক দূর থেকে তারা আসছে, কোনো একটা কারণে জল পায় না বা কিছু পায় না, খাবার পায় না, অনেকক্ষণ ট্রাভেল করে এসে এইখানটায় এসে ধাক্কা খেয়ে পাহাড়ে সুইসাইড করে যায়। সুইসাইড অ্যাকচুয়ালি করে না, কোনো কারণে আর কি মরে যায়, যেটাকে লোকজন বলে দিয়েছে যে ওরা নিজেরাই হয়তো সুইসাইড করে, জানি না। তবে জায়গাটা খুব সুন্দর। তো যাই হোক, এরপরে যাওয়ার কথা ছিল আমাদের এথনিক ভিলেজে, কিন্তু আমরা সেটা গেলাম না, কারণ কেউ যেতে চাইলো না আর কি। তো গুগল থেকে আমি জায়গাটার কয়েকটা ছবি এখানে অ্যাড করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারবে জায়গাটা এক্স্যাক্টলি ঠিক কীরকম। এখানে আসলে আসামের বিভিন্ন প্রদেশের আদিবাসী মানুষজনের স্ট্রাকচার, তাদের ঘরবাড়ির স্ট্রাকচার কীরকম হয় সেগুলোই আর কি দেখানো রয়েছে। ঠিক একই রকম কনসেপ্টে তৈরি একটা খাসি ভিলেজ রয়েছে শিলংয়ে, তো সেই কারণেই ভাঙ্কুর বাবা আর বাঙ্কু কেউ আর এটাতে যেতে চাইলো না, বলে ওটা দেখেছি যখন বোঝা হয়ে গেছে। তো এরপরে আমরা যে কটা জায়গা দেখব সবই হচ্ছে একদম সিটির ভিতরেই রয়েছে। তো যাই তাহলে সিটির দিকে এগোই। তো এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, বাকি পয়েন্টগুলোর গল্প শোনাবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।